ভাসুর আসতে না আসতেই ভাসুরকে নিয়ে মাপঝোপ শুরু করার একটা প্ল্যান প্রোগ্রাম চালু করে দিল এবং ভাসুর আসলো। ভাসুরের বউ ভিডিও দেওয়া বন্ধ করেছে, একটা মাত্র ভিডিও দিয়েছে। হ্যাঁ, সে দারুণ ভিউজ কামিয়েছে এবং তারপরে সেই লোভটা সামলাতে পারছে না। ভাসুর আসার লোভ, সেই যে একটা কন্টেন্ট দেখছো না, সামান্য বাড়িতে এক ভদ্রমহিলা দুপুরে খেতে এসছে, তো খাওয়াবে, কন্টেন্ট করবে না, এটা কখনো হয়? খাওয়ানোর সাথে সাথে, গেলানোর সাথে সাথে তার ভিডিও, তারপরে থাম্বনেইলে তাকে নিয়ে কথা। তাহলে দুটো নিয়ে কন্টেন্ট কালকে হলো, এক ভাসুরকে নিয়ে, মানে ভাসুর রিলেটেড কথা নিয়ে, আর বাড়িতে যে খেতে এসছে তাকে নিয়ে। বুঝতে পারছো এর নিজস্বতা, এর ক্রিয়েটিভিটি? বুঝতে পারছো? এ পরজীবী, এ অন্যর উপর ভর করে ভিডিও করে। আজকে তার কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাবো, সেই জন্যই আমি চশমাটা পরে বসেছি। দু একটা কিছু কমেন্ট দেখো। কমেন্ট একজন করেছে, পিয়া তোমার শুধু তুমি শুধু বানান একটু ভুল আছে, তোমার লাইফস্টাইল নিয়ে ব্লগ করবে, তোমার যা ভাসুর এদের নিয়ে কোনো কথা বলবে না। আরে ভাই, এদেরকে নিয়ে কথা না বললে ওর কন্টেন্ট হবে? সেখানে উত্তর দিয়েছে দেখো, আমার জীবনের সাথে জুড়ে থাকলে বলতেই হবে। ওর জীবনের সাথে ওর ভাসুর যা একদম জুড়ে আছে। স্বীকার করলে তো ওদের কন্টেন্ট করে তোমাকে গিলে খেতে হয়, ওদের কন্টেন্ট করে তোমাকে ভিউজ রোজগার করতে হয়। তুমি হচ্ছে পরজীবী মানে বোঝো তো? ও তুমি তো আবার মানে চরম শিক্ষিতা একজন মহিলা। শিক্ষিতদের উপর তোমার সব থেকে বেশি গাত্র তখন নেই তো শিক্ষা বা চাকরি। ওই জন্য বুঝি এটা হয় গো, সত্যি সত্যি এটা হয়। যেমন আমারও তোমার উপর হিংসে হয় যে আমাদের স্বামী, আমরা সারাদিন খেটেও তোমার মতো অত টাকা রোজগার করতে পারছি না। ঘরে বসে বসে পেটে বিদ্যা নেই, বসে বসে শুধু পরিবার বেঁচে বেঁচে কত টাকা রোজগার করে নিয়ে যাচ্ছ তোমরা। তাই তোমাদেরকে দেখে আমার হিংসা হয় যে পরিবার বেঁচে, নিজের ফ্যামিলি বেঁচে, নিজের ফ্যামিলির প্রত্যেকটা লোকের চরিত্রকে বেঁচে, হ্যাঁ, এইভাবে রোজগার করা যায়। বুঝতে পেরেছো? চুপ করো। তো এই পরিবার বেচা সত্যি সত্যি তোমাদের ব্লগারদের একটা টেকনিক হয়ে গেছে। তো এরকম কমেন্ট অনেকগুলোই এসছে দেখলাম, মানে কালকেই দেখেছি আমি, যে ওদের নিয়ে কোনো কথা বলবে না, ওরা শিক্ষিত, ওদেরকে নিয়ে কথা বলবে না, তোমরা পুরোহিত থেকে নিজের মতো কাজ করো, আর আমরা তোমার ভিডিও দেখতে চাই। তো এরকমই আরও একটা কমেন্ট যেখানে ও রিপ্লাই দিয়েছে দেখো, সবাই বারণ করে তোমাকে যে বাড়ির এইসব কথা ব্লগে বলে কন্টেন্ট করতে বারণ করা হয়, কিন্তু তুমি তো কন্টেন্ট না করে ভিডিও সম্পূর্ণ করতেই পারবে না। বাড়ির এইসব কথা ছাড়া কি তোমার কোনো কথা পাও না? হ্যাঁ, কি নাটকের এত গল্প লেখো, এত সংসারে কাজ দেখাও, ওটাই তো সবাই দেখতে যায়, ঘরের কথা কেউ পছন্দ করে না। সেখানে উত্তর দিয়েছে, ব্লগ তো আমি করি, আপনাকে না ভাবলেও চলবে। সেই ভাবলে বানান ভয়াকার, বয়লয় একার ও। বুঝতে পেরেছো? সে আবার উত্তর দিয়েছে, ভাবতে তো হবেই প্রিয়া, ফ্যামিলিকে চা যখন বিক্রি করে খাও তখন ভাবতে তো হবেই। ভিউয়ার্সদের তো ভিউজ কামিয়ে টাকা রোজগার করবে, অথচ তারা কিছু বলতে পারবে না। ওরে বাবা, এটা হয় নাকি? আবার সেই একটা কথাই লিখেছে, ব্লগ তো আমি করি, আপনাকে ভাবতে হবে না। মানে এটা আরেকটা রিপ্লাই দিয়েছে, বুঝেছো? অনেকেই বলেছে বলুক না, বেশ মজাই তো পাচ্ছি, বিনে পয়সায় বেশ মজাই লাগছে দেখতে। এই হচ্ছে গিয়ে এদের উত্তর। তো আজকে ভিডিওটা পিয়াকে নিয়ে, নেক্সট ভিডিওটা ছন্দাকে নিয়ে, ভেবেছিলাম ছন্দাকে নিয়েই আগে ভিডিওটা করব, তো এখন ভাবলাম না, পিয়াকে নিয়ে ভিডিওটা করি। তো তোমরা আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সাজানো প্রশংসা চ্যানেলের আরেকটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। ভিউয়ার্সরা মন খুলে আমাকে বিভিন্ন রকমের কমেন্ট এখানে করতেই পারো, কোনো অসুবিধা নেই, কারণ আমাকে কেউ চেনে না অ্যাজ আ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, মানে এই কন্টেন্টে কথা বলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমাকে কেউ চেনে না। তো আমাকে চেনে না, আমার কমেন্ট বক্সটা চেনে। তো যাই হোক, এদেরকে নিয়ে কন্টেন্ট বহু আগে আমি করি। রিসেন্ট তোমরা দেখেছো সবাই যখন মন্দিরাদেরকে নিয়ে কন্টেন্ট করছিল, মন্দিরা এবং তোমার, হ্যাঁ, মন্দিরা, তারপরে ঘোড়া। তো মন্দিরাদের নিয়ে খুব একটা কন্টেন্ট করলে আমার ভিউয়ার্সরা পছন্দ করে না, অনেকে আমাকে বলেও। ইনফ্যাক্ট শিবরাও বলেছিল যে মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করলে আমি কারোর ভিডিওই দেখি না। তো তখন আমার কিছু ভিউয়ার্স আমাকে বলে, দিদিভাই মন্দিরাকে নিয়ে কন্টেন্ট দেখতে ভালো লাগে না। তো মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করলে আমার ভিউজ হতো না। বরাবরই আমি পিয়া, ছন্দা এদেরকে নিয়ে আগেও বহু কন্টেন্ট করেছি। আর পিয়া কল্পনার মধ্যে যখন অশান্তি হয়েছিল, হ্যাঁ, একজন ভিউয়ার্স আমাকে জানালে না, আমি জানতাম কল্পনার কেন কমেন্ট বক্স অফ করেছিল, এটা আমি জানতাম। কালকে আমি দীপালির কমেন্ট বক্স সম্পর্কে কথা বলেছিলাম, শুরুতে কমেন্ট বক্সটা অফ দেখেছিলাম, আর কল্পনার কমেন্ট বক্সটা কেন অফ হয়েছিল আমি কিছুটা জানতাম। আর তখন আমি কন্ট্রোভার্সি ভিডিও করতাম না, যখন কল্পনাকে নিয়ে ছিঁড়ে খাওয়া হচ্ছিলো তখন আমি মাঝে মধ্যে দেখতাম, কিন্তু আমি কোনো কন্ট্রোভার্সি ভিডিও করতাম না। তাই কল্পনাকে নিয়ে বা পিয়াকে নিয়ে বলার প্রশ্নও আসে না, তাই না? তো এবারে আসি যে এই কন্টেন্ট নিয়ে তো আমি কাজই করি, কিন্তু
রিসেন্ট সবাই যখন ওদেরকে নিয়ে কাজ করছিল, মিতু তানিশকে নিয়ে ফার্স্ট ভিডিও যেটা কন্ট্রোভার্সিয়াল ভিডিও কিন্তু আমিই করেছিলাম। ওই আমি তোতে ভুগে তো লাভ নেই, আমি করেছিলাম, কারণ আমাকে রত্না নায়ার জানিয়েছিল যে দিদিভাই প্লিজ ওদেরকে নিয়ে একটু কন্টেন্ট করো, তোমরা তো ওদেরকে নিয়ে কন্টেন্ট করো, মানে তুমি তো ওকে নিয়ে কন্টেন্ট করো, তাই একটু দেখো দীপালির কী অবস্থা। তখন আমি কিন্তু ভিডিও করেছিলাম। ওই আমি বলে লাভ নেই, ছোটো ক্রিয়েটার তো ওই জন্য মানে ঝাপতে সুবিধা হয়, বুঝতে পেরেছো, নিতে সুবিধা হয়, এটাই তো জগতের নিয়ম। বৃষ্টি পিতামকে নিয়ে ভিডিও ফার্স্ট গোয়েন্দা গিন্নির গোয়েন্দা করেছিল, তাকে নিয়ে গিন্নির গোয়েন্দা একটা কি দুটো করার পরে কিন্তু আমি ভিডিওটা নামিয়েছিলাম, আমি ভিডিও করছিলাম এবং ভালো ভিউজ হচ্ছিল। হ্যাঁ, তারপর আমি পড়ে গেলাম পেছনে, আমি রইলাম সবার পেছনে, আমি নাকি সবারটা দেখে দেখে ভিডিও করি, আর যারা এগুলোর পলিটিক্স না, সব জায়গাতে পলিটিক্স, এটা সত্যি কথা, এটাই তো জগতের নিয়ম। তুমি পারো না বলে তুমি ফেলিওর হচ্ছ। আর সত্যি কথা যে আমি দিনে একটা কি দুটো ভিডিও জোর বেশি দিই, তাও মাঝে মধ্যে দিই না যখন কন্টেন্ট থাকে না, আমার কন্টেন্ট থাকেই না। কুতে কন্টেন্ট করলে কখনো কখনো এমনও দেখা যায় 100 কি 200। সেনসেশনকে নিয়ে মিলি প্রথমে শুরু করেছিল, এবং মিলির মানে ভিডিও পোস্ট দেখে কিন্তু তোমরা চট করে বুঝবেও না যে কে আগে দিয়েছে কে পরে দিয়েছে, কারণ অনেক সময় ভিডিও করে আমিও ভিডিও করে চলে যাই, সেটা অনেক পরে আমি পোস্ট করি। তো মিলি সেনসেশনকে নিয়ে ভিডিও করেছে এবং দেন কিন্তু তার পরেই আমি কিন্তু ভিডিও করেছি। মিলিরও খুব ভালো ভিউজ হয়েছে, আমারও কিন্তু ভিডিও হয়েছে, তারপর অনেকেই করতে লেগেছে। কিন্তু কী আর বলবো। তো মন্দিরাকে নিয়ে কেন ভিডিও করলে ভিউজ হয় না জানো? মন্দিরার একটা টেকনিক আছে, মন্দিরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কেনে এবং কন্টেন্ট দেয়। ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতে গেলে কোনো ট্যালেন্ট লাগে না, কারণ ও কন্টেন্ট দেয়, ও ভোরে ভোরে ফোন করে হোক এই করে হোক কন্টেন্ট দেয়, তারপরে তাদেরকে নিয়ে আবার উছাল পাছাল করে, তারা আবার সেই কন্টেন্টটাও পেয়ে যায়। তো মন্দিরাকে নিয়ে কন্টেন্ট করা ভেরি ইজি, কারণ ও কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ রাখে, যেটা পিয়াও রাখছিল। ওরে বাস, পিয়ার কথা বলতে গিয়ে টুনি দিদা হেভি দিচ্ছে পিয়াকে, বিশ্বাস করো। টুনি দিদার চাটা হতে পারে, ম্যান্ডির চাটা, পিয়ারও চাটা। আজকাল টুনি দিদা যা দিচ্ছে মন্দিরাকে আর মিতুকে, একদম সলিড দিচ্ছে, সলিড কথা সলিডভাবে দিচ্ছে। তবে একটা কথা বলি, টুনি দিদা বয়সটা যাই হোক, আপনার আমার সবারই হয়েছে। টুনি দিদি, আপনি বগলা সুন্দরী বলতে গিয়ে যেটা বলেছিলেন, আমার আজকে হঠাৎ করে মনে হলো যে আপনার ওখানে নাকি মুখের থেকে মুখের মতো পরিষ্কার, এগুলো কি বলা সাজে? একটা ক্যামেরা অন করে বাই চান্স আপনার যারা মানে আপনার মেয়ে হোক বা রিলেটিভ কেউ হোক, বাই চান্স যদি কিউরিসিটি দেয় যে আপনি ভিডিওতে কি বলেন একটু দেখি, আপনার চ্যানেলের নামটা তো জানে নিশ্চয়ই সবাই, যদি দেখে, যদি এটা মানে শুনতে পায়, কি আপনি সোশ্যাল মিডিয়াতে এটা কি বলা উচিত? পিয়ার বগলা সুন্দরী পিয়াকে নিয়ে আলোচনা করতে করতে টুনি দিদা বলে ফেলেছে যে ওই সব জায়গা আমাদের মুখের মতো পরিষ্কার। মানে এরা না, মানে গ্রামে থাকে, এরা এত নিজেদের মানে ইয়েটাকে ভুলে যায়। মানে মানে গ্রামে থাকে কিন্তু এরা মনে করে যে আমি দেখাবো যে আমরা প্রচণ্ড মডার্ন। এই দেখাতে গিয়ে কখনো ওরা ভুল পদক্ষেপ নিয়ে ফেলে। মডার্ন দেখানো আর মডার্ন হওয়ার মধ্যে তো একটা তফাৎ আছে, এটা ভুলে যায়। যাই হোক, বাই দ্য ওয়ে, টুনি দিদির ভিডিও এখন যেগুলো ছাড়ছে পিয়াকে নিয়ে একদম সলিড কথা বলছে একদম। কিন্তু কালকে একটা কথা খুব বাজেভাবে বলে ফেলেছে যে কল্পনার ছেলেটিকে ভালো লাগে না, খুব দুষ্টু এবং ভালো না, এই সমস্ত বললে। উনি তো জানেন যে কল্পনার ছেলেটি কতটা ট্যালেন্টেড, ও নাকি দুষ্টু, ও নাকি বাচাল, বড্ড বেশি কথা বলে। আয়ুষ নো ডাউট ভালো ছেলে, তাহলে ওই বাচ্চাটাও ভালো না বা খারাপ না, সব বাচ্চা ভালো, ভুলভাল করলে নিশ্চয়ই বলবে, কিন্তু এইভাবে কি বলা চলে? আসল কথাটা বলি পিয়াকে নিয়ে। তার ভাসুর এসছে, যা ভিডিওটা দেওয়ার সাথে সাথে ওত পেতেছিল যে জায়েরটা পাবলিশ হলেই ও একদম দিন বসে পড়বে, একটা দিনও ভুলছে না। এত বেয়াদব। কল্পনা ভিডিও দিচ্ছে না, আমি এখন তো কল্পনাকে বলবো দেবেও না। কল্পনা তোমার শান্তিটাকে নষ্ট করবে কিছু ক্রিয়েটার আর কিছু এরকম ধরনের মানুষ, দেবে না ভিডিও। যে কদিন বর থাকবে শান্তিতে থাকো। তোমার তো অত লোক নেই, 30,000 ভিউজ হয়েছে বলে সেটাকে আরও ভাঙিয়ে 50,000 করবে, তারপরে সেই পয়সা দিয়ে লোককে বলবে আরে আমার প্রচুর পয়সা, আমার ট্যালেন্ট, আমার মাল্টি ট্যালেন্ট, তাই না পিয়া? গর্বের সাথে বলা হচ্ছে, দাঁড়াও, গর্বের সাথে বুক ফুলিয়ে বলতে পারি আমি ইউটিউবার, রিয়েলি বড় ইউটিউবার। মানে তোমাদের মতো ইউটিউবার হলে কি সত্যি খুব গর্ব করা যায়? চাকরি আর শিক্ষার সঙ্গে কি এটাকে কম্পেয়ার করা যায়? চাকরি পেতে একটা যোগ্যতা লাগে, একটা সম্মানীয় জিনিস। গর্বের সঙ্গে বলছো আমি একটাই বড় ইউটিউবার, আমি গর্বের সঙ্গে বলছি, আর সঙ্গে ঠুকে দিলে যে কল্পনার বর মানে বুক ফুলিয়ে বলার মতো কিছু করে না, এরকম একটা কিছু বলতে চাইছিলে। নিজের মুখেই নিজের সপাটে কতগুলো বাড়ি মারো, বুঝতে পেরেছো? যা দিয়ে হোক, তোমার সামনে যা থাকবে সেইগুলো দিয়ে মারো। তোমার ভিউয়ার্সরা চাইছে না যে তুমি কল্পনাকে নিয়ে বলো, এই কল্পনা তোমাকে নিয়ে কটা ভিডিও করছে, ও নিজের সংসারে কি কন্ট্রিবিউশন করেছে, কতটা স্যাক্রিফাইস করেছে, কিভাবে চুষে নিয়েছো তুমি তোমার বর 14 গোষ্ঠী মিলে, সেটা ও কেন বলবে না ভিডিওতে? সেটা বলেছে, আর সেখানে তাকে ছিঁড়ে খাওয়া হচ্ছে।
কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা একে অপরের কিছু একটু দেখলে আমরা নিয়ে বসে যাই। আর কল্পনা একটা ব্লগার, ও যা যদি ওকে ঠোকে বা কন্ট্রোভার্সি বা হোয়াট এভার মেবি কেউ ওকে ঠোকে, ও কিছু বলতে পারবে না, চুপ করে থাকবে, তাহলে তুমিও খারাপ, তাহলে তুমিও বদমাইশ। আরে ভাই, কে কাকে ছাড়ছে গো, কে কাকে ছাড়ছে, কেউ বেশি কেউ কম। কল্পনা অনেক দিন পর পর একটা হয়তো কিছু কথা বললো, একটা হয়তো কিছু বললো, একদম আতস কাজ দিয়ে কল্পনার কমেন্ট বক্স আর এগুলো দেখে বসে তাকিয়ে বসে থাকে যে ও কী করলো, ওর গতিবিধিটা নজর রাখতে হবে, কারণ পিয়ার সঙ্গে তো কম্পেয়ার করতে হবে। তোমাকে নিয়ে কটা ঠোকে, তোমাকে নিয়ে কটা বলে, তোমার বরকে নিয়ে কটা ভিডিওতে বলে, কেউ দেখেছো আজ অব্দি কল্পনাকে পিয়ার বরকে নিয়ে বলতে? অথচ পিয়ার বর আসার কল্পনার বর আসার সাথে সাথে নিয়ে বসে গেছে। বুঝতে পেরেছো? সম্মানটা মানে দাম টাকার বেশি, ভ্যালু টাকার বেশি, বুঝতে পারছো তো? হ্যাঁ, বুঝতে পারো। একটা ছেলে বাইরে থেকে এসছে, একটা ভিডিও শুধু দিয়েছে, তাও ওকে ভালো করে দেখায়নি বিশ্বকে, জাস্ট একটুখানি দেখিয়েছে। কল্পনা নিজেকে দেখিয়েছে, রাস্তাঘাট কী রান্না হচ্ছে, কী করছে সেটা দেখিয়েছে। আর সেটার জন্য মানুষ পাগলের মতো ওকে ভিউজ দিয়েছে, পাগলের মতো দেখতে ভালোবাসছি। দিদিভাই তুমি ভিডিও দাও, দিদিভাই তুমি যা দেবে তাই আমরা দেখব। বুঝতে পারছো? চাইলে ও তোমার মতো পারে, চায় না। অনেকে আবার এটাকে ডিসক্রেডিট বলছে, ওর ইচ্ছা নেই অত টাকা রোজগার করার। আমিও তো পারি, 4টে করে ভিডিও নামাতে, কন্টেন্ট থাকলে পারি। সময় পাই না, যারা সময় পায় না তাদের এটা ডিসক্রেডিট কি অন্য জায়গা থেকে যদি পুষিয়ে যায়, যদি এই জায়গাটা থেকে সময় দিয়ে সেই টাকাটা যদি অন্য জায়গা থেকে বেশি এসে যায়, তাহলে কোনটা বেশি করবে, এটা না ওটা? অবশ্য করেই চ্যানেলে আমরা কথা বলি বা যে কোনো কেউ চ্যানেলটা খুলে টাকা আসলে ভালো লাগে। সে 2 মাসে আসুক, 3 মাসে আসুক, 4 মাসে আসুক, 5 মাসে আসুক, ওই টুকটুক করে যেটুকু হচ্ছে তার জন্য মানে কন্টিনিউয়াস লেগে পড়ে থাকতে হবে, পারতেই হবে, এটাও ডিসক্রেডিট। ওর মানে ইচ্ছে নেই, তার থেকেও বড় ইচ্ছে নেই এই মানে ওর জায়ের এই সম্পর্কতে যা হয়ে আছে, যা মানে দলবাজি করে যেভাবে বড় ব্লগার মানে থাম্বনেল লাগানোর পারমিশন দিয়ে যেভাবে মানে ভিডিও বা সবাইকে হাতে রেখে দিয়েছে, মোটামুটি হাতে রেখে দিয়েছে। হ্যাঁ, তো সরল বোকা তো আবার কী করা যাবে, বোকাকে আবার কিছু বলতেও ভয় লাগে, এত সরল বোকাকে নিয়ে আবার কী বলবো? সেখানে কল্পনা নাই ইচ্ছা করতে পারে। আর সোশ্যাল মিডিয়াতেও যখনই ও এখানে আসবে, এই পেছনে লেগে পড়ে যাবে এগুলো। সে যাই বলুক, কমেন্টে রিপ্লাই দিক বা যাই করুক। তো আমি তো কালকে বলেছিলাম, বেশ করেছে টুকেছে, আমরা ছাড়ছি, কেউ কাউকে ঠুকতে, আমাদেরকে কেউ ছাড়ছে? তো যে ভিউয়ার্স আমাকে কমেন্ট করবে, আবারও বলছি, কমেন্ট করে যাও, কারণ আমাকে সত্যি কেউ চেনে না। আমি মিতু তানিশকে নিয়ে ভিডিও করি না, আমি পিয়াকে নিয়ে ভিডিও করি না, আমি নতুন এসেছি এখানে। তো ঠিক আছে, আমাকে কমেন্ট করো, কারণ আমাকে কেউ চেনে না। বুঝতে পেরেছো? আমি মিতু তানিশকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, 2800 না 900 মতো ভিউজ হয়েছিল, কিন্তু তাও কেউ চেনে না, কেউ দেখে না আমার ভিডিও। কমেন্ট বক্সটা চেনে, কমেন্ট বক্সে উৎপত্তি থাকে। ওই যখন পুরনো ভিডিওগুলো আগে ভিডিওগুলো করতাম, তখন ওই কমেন্ট বক্স নিয়ে হ্যাঁ, কমেন্ট বক্স নিয়ে চেপে ভিডিও হয়ে যেত। তো এটাই হবে, এটাই টেকনিক, ভালো, অবশ্য করেই ভালো। কারণ কারো ভিডিও আমি খুব একটা এখন আর দেখার সময়ও পাই না, দেখবো কি? দেখতে গিয়ে তো দেখি অনেকটা আমার কথাগুলোই বসে গেছে। তবে টুনি দিদা কিন্তু হেভি দিচ্ছে, এটা কিন্তু একদম সত্যি কথা। তো এবারে আসি আবার আমাদের অতি চালাক প্রিয়াকে নিয়ে। বাচ্চার পরীক্ষা চলে গেল, অনেকে আবার লিখেছে আবার সেই ওড়না ছাড়া, নাইটি ছাড়া, একবার দেখিয়ে কাজ হয়নি। সেকেন্ড দিনও দাদা বৌদির নার্সিংহোমে যাওয়ার দিন আবারও ব্লার করে দেখাচ্ছিল যে এখানে কিন্তু কিছু আছে, কিছু জিনিসপত্র, তাই জন্য আমি ব্লার করে দিয়েছি, মানে ওই দিকটা বেশি করে আকর্ষণ করবে। ক্যামেরা থাকলেই আমার দিকে আকর্ষণ করবে, কোথা থেকে কী দেখা যায়, কোথা থেকে কী বলা যায়, তাহলেই তো কন্টেন্ট হবে। হ্যাঁ, ওর লজ্জা থাকলেও আবার করে এই জিনিসটা। আমার কিন্তু সত্যি আজও সব চোখে পড়েনি, বিশ্বাস করো, আমার চোখে চট করে পড়ে না এগুলো। আর আমি বুঝতে পারি না। আমি কমেন্ট দেখলাম, অনেকেই লিখেছে একটা ওড়না দিয়ে কি যেতে পারো না? তো ভিউয়ারদের কথা ও শুনবে না, অথচ জিজ্ঞাসা করবে ভিউয়ার্সরা কী করে। এই যে ওর ভিউয়ার্সরা বলছে তুমি ওদেরকে নিয়ে কথা বলো না, কত বড় দেখো মানে চালাক, মানে সরি কত বড় বোকা সাদাসিধা ও লিখেছে। আমার যখন রিলেটেড আমাকে বলতে হবে, এগুলো না বললে হয় না। আগে যখন সেই শ্বশুরের সঙ্গে শ্বশুর মশাইয়ের মারা যাওয়ার সময় ওই যা ফ্যামিলিগত কথা হয়েছে, ওর ভাসুর বারণ করেছিল যে তুমি দলবল অনেককে খাইও না, মানে খাওয়াতে পারবে না। সেই কথাটা বলে ভাসুরকে ছোটো করেনি। আজকেই বললো যে আমি বলে দিই, আমার কথা অনুযায়ী আমি মিথ্যা বলি না, আমি কাউকে ছোটো করি না। ওই সময় ভাসুরকে ছোটো করেনি। শ্বশুরমশাই অসুস্থতা নিয়ে কত বড় নাটক করেছিল বলো তো? প্রথম দিকে ফ্ল্যাটে যাওয়া থেকে শ্বশুরমশাই বাচ্চা হওয়ার 2-3 মাস আগে থেকে শ্বশুরমশাই অসুস্থতা পর্যন্ত আমার চ্যানেলে একটাও পিআর ভিডিও পাবে না, কারণ তখন মেবি আমার মা মারা গেছিলো, বা তখন 15-20 দিন আমি ভিডিও দেইনি, এরকম কিছু হয়েছিল, বা আমার মানে রুচিতে বেঁধেছিল যে আমি এই সময় পিয়ার শ্বশুর অসুস্থ, ওর বাচ্চা হয়েছে, এসব নিয়ে কিছু আসেও নি। সত্যি কথা, কিছু কন্টেন্ট করার মতো আমার আসেও নি।
অনেক পরে করেছি, যখন একদম লাস্ট গিয়ে ও একদম জঘন্যভাবে কম্বল নিয়ে নিয়ে ভাসুর আর ওদের দিকে আঙুল তুলছে, কম্বলটা দিয়ে আসি ওই বাড়িতে, কম্বলটা ওদের লাগবে, ওরা চেয়েছে, এই সমস্ত কথা। কি তোমার খুব বলা দরকার? তোমার ভিডিও রিলেটেড, তোমার পরিবারের রিলেটেড, তাই জন্য তুমি সব কিছু বলো? ঠিক এইগুলোকে বেছে বেছে বলতে হবে। শকুনের মতো তাকিয়ে থাকো না, বাসুর যার সুখের সংসারে শকুনের মতো তাকিয়ে থাকো, কখন কিভাবে ওদেরকে নিজা করবে। আর এই মেয়ে শাশুড়ি ওদের সঙ্গে থাকলে ও টিকতে দেবে ভেবেছো? এ পলিটিক্স পারবে ও, শুধু এরকম মানুষ সংসার প্রত্যেকটা আত্মীয় স্বজনদের মধ্যেও আছে, শুধু সবাইকে খাওয়াবো, নাম কিনবো, সবাইকে জিনিস দেবো, কিন্তু আমার তদারকি করো, খালি আমার তদারকি করো। আর যে আলগা থাকে ঠিক করে, কেন অশান্তির মধ্যে পড়বে? ওদের বাড়ির অনুষ্ঠানে কল্পনা তার ছেলেকে নিয়ে স্কুলে চলে গেছিলো, আমি বুঝতে পেরেছি ও এড়ানোর জন্যই গেছিলো, ঠিকই করেছে। যদি অপমান এড়াতে মানে এড়ানোর ইচ্ছে থাকে, ইচ্ছে হয়, নিশ্চয়ই ওর হাজব্যান্ড ওটা জানতো, তখন এড়িয়ে গেছিলো। তখন সেই MA পাস, গ্র্যাজুয়েশন, একটা অ্যাপ্লিকেশন লিখতে পারে না, এইসব বলে বলে ভিডিও দিয়েছিল এই বোকা মেয়েটি। দূর বারবার চালাক বেরিয়ে আসে, এই বোকা সাদাসিধে মেয়েটি, বোকা সাদাসিধে মেয়েটি ওই জায়ের শিক্ষা নিয়ে প্রশ্ন করেছিল, শিক্ষার উপর বরাবর ওর একটা আবার বলছো কেন ছেলেকে আশীর্বাদ করো, ছেলেকে আশীর্বাদ করো, ছেলে যেন ভালো হয়। কী হবে শিক্ষিত হয়ে? শিক্ষিত হওয়া তো খারাপ, কেন ছেলেকে শিক্ষিত করতে চাইছো? লজ্জা করে না? যে শিক্ষাকে তুমি পছন্দ করো না, যে শিক্ষাকে নিয়ে দিনরাত তুমি ঠোকো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ঠোকো শিক্ষা বলে, তুমি আবার ছেলেকে আশীর্বাদ করতে বলছো ছেলে যেন পরীক্ষা ভালো হয়? আশীর্বাদ করলেই তোমার ছেলের পরীক্ষা ভালো হয়ে যাবে? পরীক্ষা ভালো হতে গেলে তোমার মানে অ্যাটেনশনটা ছেলের দিকে দিতে হবে। যাকে যাকে দেখে যেরকম দেখছো অ্যাটেনশন দিতে হবে, ওরকমই দিতে হবে, বুঝতে পেরেছো? তো তখন ছোট করা হয়েছে, আর এখন বলছে যে আমি কি করব, আমার ভয় করছে, আমার বাড়িতে মারা গেছে। আরে ধর, ওটা তোমার বাড়ি কোথায়? ওটা কি তোমার বাড়ি নাম লিখিত করিতে হয়ে গেছে? তুমিই তো বলছো মাপঝোপ হবে, মাপঝোপ হবে, তারপরে তুমি এই তোমার এই ছাদ দেবে কি না দেবে ভাববে, এটা করবে কি না, ওটা করবে কি না সেটা ভাববে। বাই দেবে ঘরটা পুডিং না পুট্টি করছো, ভালো লাগছে দেখতে, কালার করলে আরও 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 ভালো লাগবে, খুবই ভালো লাগবে। কালার করলে ঘরের মানে ইয়েটাই পাল্টে যায়, ঘরের ইয়েটাই মানে গ্লেসটাই পাল্টে যায়। সাদার উপর সত্যি কোনো কালার হয় না। আমার প্রথম এই ঘর ক্রিম ছিল, ওরে বাবা রে, কতদিন পর তারপর রঙ করেছি, সেটা কী জঘন্য হয়ে গেছিলো, কী জঘন্য হয়ে গেছিলো সে ক্রিম কালার। মানে ধরো 3-4 বছর ঠিক ছিল বোধহয়, তারপর থেকে একদম জঘন্য হয়ে গেছিলো। আর ওর ঘরে বাচ্চা আছে, বাচ্চারা ওখানে আঁকিবুকি করবে, একদমই কালার যেটা করছে ঠিকই করছে, কালার পছন্দ করছে, সবই ঠিক করছে, কিন্তু জীবনে তো শান্তি নেই। সব কিছু আছে, তাও জীবনে শান্তি আছে? জীবনে শান্তি না থাকলে এরকম অন্যের পেছনে লাগা যায়, অন্যের সংসারের শান্তিটাকে নষ্ট করা যায়। কন্ট্রোভার্সি দেখো না, এবার বলো একদিন এসে আমি কন্ট্রোভার্সি দেখি না। বলছো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বাড়িয়ে বাড়িয়ে এই ছোটোখাটো ব্যাপার নিয়ে সবাই বাড়িয়ে বাড়িয়ে কথা বলে। ছোটোখাটো না, তাহলে তুমিও ছোটোখাটো হিসেবে ছেড়ে দাও না, যা হয়েছে সত্যি, সব কিছু সত্যি বলা যায়? তুমি সব কিছু সত্যি বলতে পারবে? ভাসুর আসতে পারলো না মানে এমন এতটাই বোকা তুমি ভাসুরকে নিয়ে রেগুলার কন্টেন্ট করছো, এবং আজকে তোমার এই কমেন্ট বক্সের উত্তরে বোঝা যাচ্ছে তুমি করেই ছাড়বে, যতদিন মানুষটা থাকবে ততদিন করে থাকবে। কল্পনার কাছে আমি একটাই রিকোয়েস্ট করবো, কল্পনার ভিউয়ার্সরা রিকোয়েস্ট করুক, তুমি ভিডিও করো, সেই ভিডিও উনি চলে গেলে তারপর দেবে। এবারে আসি, কীর্তন দেওয়া হয়েছিল, তুমি তোমার এখন টেনশন হচ্ছে ওরা যেরকম করবে তোমাকে আবার কীর্তন দিতে হবে, করো না, তুমি তো ছেলের বউ, উনি তো বড় ছেলে, উনি যেটা করবে ওনাকে ওনার মতো করতে দাও। কে হে ভাই তুমি? আর তোমার আগের যে বাড়িতে কীর্তন শাশুড়ি অন্য জায়গায় কীর্তন করেছিল, তুমি বারণ করা সত্ত্বেও, তা তুমি কীর্তনের মেন পার্ট নও তো? তোমার শরীর খারাপ হলেও কীর্তনটা দেওয়া যায় কেন না? 2-4টে ওই আত্মীয় স্বজন, তখন তো তোমার জাগুলো ছিল না, তখন তো এত ভালো সম্পর্ক দেখিনি, কোনো কাছের যা ছিল না, বাপের বাড়ির দিদিরা মায়েরা এসে কীর্তনের জোগাড় ফোগাড় করে দিত তোমাকে, তো তারাই না হয় কীর্তনে জোগাড় করে দিত, শাশুড়ি বলেছিল করতে, তুমি করে নিতে। তখন তুমি নিশ্চয়ই অন্য কিছুর জন্য করনি, তারপরে কল্পনার বাড়িতে কীর্তন হয়েছিল। আর কল্পনার বর এখন এসছে, তুমি এখন কি মানে বলা হচ্ছে কি যে তখন কি কীর্তনটা আমি বারণ করা সত্ত্বেও মানে হক করা হয়নি, তুমি বারণ করেছিলে, তাও শাশুড়ি করেছিল। এখন শ্বশুরের কাজ তুমি চাইছো তিথি অনুযায়ী করতে, সবাই তোমাকে তিথি অনুযায়ী করতে বলছে, কিন্তু দাদা বলছে ডেট অনুযায়ী করতে। দাদার চাকরিটা অত মানে তোমার মতো নয়, তোমার মতো ইউটিউব নয় দাদার, যে গর্ভক সঙ্গে বলবে আজকে ইচ্ছা করবে না বন্ধ করে দিই, কালকে ইচ্ছা করবে না বন্ধ করে দিই। দাদাকে যেদিনে জয়েনিং ওদের, সেই দিনের একটা দিন ওদের দেরি করলে চলে না, বুঝতে পেরেছ? এই সব নিয়ে তো ছিলাম, তো একটা দিন ওদের জয়েনিংয়ে দেরি করলে ওদের চলে না, একমাত্র প্রচণ্ড মেডিকেল ইস্যু যদি না হয়। তো সুতরাং ওকে যে কদিন ছুটিও নিয়ে এসছে, ওর মধ্যে ওকে কাজটা সারতে হবে। এত তেমনামো কেন করছো? যাতে দাদা কাজটা করতে না পারে? এত বেয়াদবি কেন করছো? যাতে ও সুষ্ঠুভাবে কাজটা না করতে পারে? দাদা ডেকেছিল তোমাকে তোমার বরকে ডেকেছিল আলোচনা করার জন্য, নাকি কল্পনা ডেকেছিল? এই উত্তরটা একটু দিও তো। এটা তো তোমাদের ফ্যামিলি মেটার, সবই তো বলবে, এই উত্তরটা একটু দিও। তোমাকে কি ওদের ঘরে ডেকেছিল নাপ্তানি করতে? হ্যাঁ, নাপ্তানি বলবো তোমাকে, তুমি নাপ্তানি করো, কর্তব্য করো না, ওটা বলে নাপ্তানি, নিজের ভিউজের জন্য নাপ্তানি করো,
নাপ্তানি করার কথাটা আশা করি বুঝতে পারছো। বাঙালরা বলে যে সব সব বিষয়ে নাক গলাবো, এদিকে তাকাবো, ওদিকে কাউকে ছাড়বো না, সবটা বিষয় আমি আমি আমি, এই যে একটা এই যে নাপিতের মতো ব্যাপার, এই সব বলছি না, এই সমস্ত মানুষকে না কেউ পছন্দ করে না। রিয়েল লাইফে এই সমস্ত মানুষকে কেউ পছন্দ করে না। তো তুমি এই নাপ্তানোগুলো করতে গেছো, একটা শ্বশুরমশাইয়ের কাজ সুষ্ঠুভাবে হবে, হোক না, ক্যামেরার বাইরে যা করছো কি বলছো যে আমি এগুলো বলবোই, মানে যা খরচা করবে সেগুলো তুলে নেবে, তাই তো তোমার কাছে কোনো ব্যাপার? এই জন্য তো বাড়ি ভর্তি কীর্তন করছো, কীর্তনে এত এত গোষ্ঠী লোক খাওয়াতে পারছো, আর তোমার ভাসুর পারেনি, কারণ ভাসুরকে তো মাসের শেষে যেটা আসে ওটাই লিমিট। হয়তো উনি তাই জন্যই বলেছে যে একটু চেপে কর, সবাইকে অত বলতে হবে না, সেটাকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করে দিয়ে ভালো সাজতে গেছো। ভাসুর এই কথা বলেছে, তাতে কি হয়েছে? যদি আত্মীয় স্বজনরা ভালো হয় ঠিক বুঝবে যে নিশ্চয়ই ওর তেমন বাড়িঘর করছে, দোকান কিনেছিল, নিশ্চয়ই হাত ফাঁকা, সেই জন্যইও বলেছে। সেক্ষেত্রে তুমি ভাসুরকে নাক গলিয়েছো। ভাসুরের রোজগারটা তো তোমার মতো নয়। আজকে মনে হলো ভাসুরকে বেচবো, আজকে মনে হলো একটা ফ্রিজ কিনবো, বেচে দিই মাকে, আজকে মনে হলো নিজের সকাল রাত পূরণ করবো, বেচে দিই শাশুড়ি মাকে, আজকে মনে হলো কিছু করি, বেচে নিজেদের স্বামী স্ত্রীর গণ্ডগোল মদমাতাল চলে যা ফ্ল্যাটে কন্টেন্ট করতে, তারপর সেখানে ছেলেকে নিয়ে গিয়ে ভর্তি করানো স্কুলে, দেখেছে প্রচণ্ড খরচ হয়ে যাচ্ছে, যে ছেলেকে দিয়ে রোজগার করাচ্ছে সেই ছেলের পিছনে খরচ করতে রোজগারটা বেরিয়ে যাচ্ছে, এবার ছেলেকে নিয়ে এবার ঘরের কাছে একটা যে কোনো স্কুলে, তাতে খরচা অনেক কম, সেখানে ভর্তি করা, কারণ ছেলেকে দিয়ে তো অভিনয় করাতে হবে, ছেলে বেশিক্ষণ পড়াশুনো করলে তো অসুবিধে হয়ে যাবে। বুঝতে পেরেছো কি ডেঞ্জারাস বোকা মেয়ে? কতটা বোকা মেয়ে হলে এরকম ছল চাতুরি করে ভিডিও করতে পারে? কালকে ভিডিও ওই কথাগুলো খুব দরকার ছিল। কন্ট্রোভার্সি যখন চাইছো, কন্ট্রোভার্সি করবোই। আর আমি বরাবর তোমাদেরকে নিয়ে কন্টেন্ট করি, নতুন এসে এখানে টপকে আসিনি, বরাবর করি। বরঞ্চ আমি অন্য কন্টেন্টে ঘোরাফোরা নিয়ে আমি অতটা কন্টেন্ট করি না। কে রে বাবা, রাস্তার মধ্যে গিয়ে গাড়ি ঘোড়ার মধ্যে ধাক্কি যাচ্ছে চেঁচামেচি। তো তুমি যে কালকে কথাগুলো বললো, এবার আজকেও কমেন্ট বক্সে তোমার যা মনে মতিগতি, তুমি ভাসুরকে নিয়ে কন্টেন্ট করবে, যাকে নিয়ে কন্টেন্ট করবে, এই তো তোমার ক্রিয়েটিভিটি, তাই না? এই তো তোমার ক্রিয়েটিভিটি, যে অন্যকে বেচতে হয় তোমাকে, ভাসুর যা শাশুড়ি তাদের দিকে তাকিয়ে থাকতে হয়। কেন নিজের মা বাবাকে নিয়ে ভিডিও করো না? নিজের মা বাবা বোন এদেরকে নিয়ে বলো না? কেন নিজের ভাসুরের পিছনে পড়ে আসো? পাত্তা দেয় তোমাকে ওরা? মনে তো হয় না পাত্তা দেয়, মনে তো না দু চোখে দেখতে পারে তোমার মতো মেয়েকে। আশ্চর্য, মানে ভাসুর এসছে, আমার সত্যি খারাপ লাগে। বাইরে থেকে এলে আমার বাবা যখন আসতো, ভাই যখন আসতো, আমরা চাইতাম সবসময় যেন কোনো রকম টেনশন, কোনো রকম, মানে যে কটা দিন থাকবে এরা যেন একদম সুস্থভাবে থাকে, যেন সুন্দরভাবে ভালোভাবে থাকে। আর এই মেয়ে নিজের বরকে সারাদিন ঘরের মধ্যে বসিয়ে রেখে দিয়েছে, সারাটা দিন এদের কোনো ওইসব টেনশান নেই, কিচ্ছু টেনশান নেই, কিচ্ছু নেই। শুধুমাত্র ভাসুর উৎপেতে থাকবে, কখন জায়ের সম্পর্কে ছাড়বো। এই ভাসুর এসছে, এবার বাবার কাজে আমি পুরো ভালো সাজবো, সেখানে যেন ওরা কিছুতেই ভালো হতে না পারে। ওদেরকে ভালো হতে দেবো না। তোমার ভাসুরের রাগ চেনো তো? হ্যাঁ, রাগটা তুমি আমার থেকে অন্তত ভালো চেনো। আগেবার অনেক কিছু উনি বলে গেছিলেন, ওনার লেখাটাই কল্পনা, ওনার কিছু কথা কল্পনা ভিডিওতে বলেছিল, মনে আছে তোমার? যদি মনে থাকে, আজকে আমি আর কথা বলবো না, যদি মনে হয় পরে একদিন সেই ভিডিওতে বলবো। তোমার বড় স্ক্রিপ্ট রেডি করেছিল, কিন্তু তোমার বর বোকা, তো তোমরা তো আবার বেশি বোকা। তোমার বর সেটা বলেনি, কারণ জানে বললে পরে ভিউয়ার্সটা তাকে সাপোর্ট করবে না, এতটাই জঘন্য। আমার পরিবারের কথা, আমার রিলেটেড কথা আমি বলবোই, নির্লজ্জ বেহায়া, একে আবার সাপোর্ট করে ভিডিও, সব বোকামি করে, জীবনে সব বোকামি করে। বলছি তো, যে কত বোকা, এরকম বোকার হচ্ছে ভয়ানক, বুঝতে পেরেছো? আমিও আগে খুব সরল, খুব ভালো মানুষ ভাবতাম, এরকম বোকারদের নিয়ে মানে সাংঘাতিক চিন্তা। এরকম বোকারা বোকামি করে যে কী করে ফেলতে পারে, আর ভিউজের জন্য এই যে মানে কী জীবন দিতে পারে। এই বং জয়শ্রীকে ঠিক বলতো, খুব গালাগাল দিয়ে যে কথাগুলো বলতো একদম ঠিক বলতো, যে ভিউজের জন্য যে বাচ্চা নিতে পারে সে অনেক কিছু করতে পারে, বুঝতে পেরেছো? এটুকুই বলা ভিডিওতে। নেক্সট ভিডিও অবশ্য করে ছন্দাকে নিই, ততক্ষণ পর্যন্ত তোমরা দেখতে থাকো। আর কেমন লাগলো, ভালো লাগলো, খারাপ লাগলো, অবশ্য করেই বলো। টাটা। শেষ করে দিয়েছিলাম, তাও কিছু কথা বাকি ছিল, একদম মাথা থেকে বার হয়ে গেছে। ওই থামনেলের একজন এসেছিল, তাকে দুপুরবেলা না খাইয়ে পাঠাতে পারি, তো খাওয়ালো, কী মন্ডা মিঠাই খাওয়ালো ভুলেই গেছি। একে নিয়ে মানে বলতে বসতে ভিডিও এত বড় হয়ে যায়। তো বাড়িতে যা রান্না হলো সব সময় ওই মানে ছ্যাঁকা, তারপরে ওই যদিও আমি কোনোদিন খাইনি এবং দেখে আমার লোভও লাগে না, যেহেতু কখনো খাইনি, খাবার সোটা পড়েছে, পরে ওদের ওই শীতল দিয়ে ওরা ছ্যাঁকা টাকা বানায়। আর খুব মানে সত্যি কথা, ওই ছ্যাঁকাটা ঠিক ছ্যাঁকার মতোই লাগে, মানে ছ্যাঁকাটা দেখলে আমার মনে হয় যেন ছ্যাঁকা লেগে যাবে। তো বাড়িতে মিস্ত্রির কথা বলতে বলতে আমার এই কথাটা বলা উচিত ছিল, মাইন্ডটা ডিস্টার্ব হয়ে গেছিলো বলে আবার বেরিয়ে গেছিলাম। তো মিস্ত্রি আসছে, এই যে এতগুলো মিস্ত্রি রান্না বান্না নাও, এবারে কন্টেন্টের জন্য সব দায়িত্ব নিয়েছো,
আমি তো মিতুর ভিডিও দেখে আমি অনেকদিন আগেই কথা বলেছিলাম, মিতুর বাড়িতে যে মিস্ত্রিগুলো আসে তানিশ মিতু তো সেই টাকা দিয়ে দেয়, মিস্ত্রিরা বাইরে গিয়ে খেয়ে আসে। তো তোমার কাজের লোক নেই, দুটো বাচ্চা, এইটুকু পয়সা খরচ করতে পারো না? হাড় কিপটে নাকি কন্টেন্ট? হ্যাঁ, যে রান্না করবো, সত্যি কথা, দুটো বাচ্চা নিয়ে অতগুলো মিস্ত্রি কে, এদের এখানকার সিস্টেম কি জানি না, আমাদের এখানে তো এটা হয় না। এদের এখানে এই সিস্টেম যে মিস্ত্রিদের খাওয়াতে হয়, দেখি সবার বাড়িতে মিস্ত্রি থাকা মানে কি, মানে অশান্তি। আমার মনে হয় এরা রোজে বোধহয় কম নেয়, সেই জায়গাটাতে ওরা খাওয়াটা পুষিয়ে দেয়। কী করবে, অনেক দূর থেকে হয়তো আসে, নিডি পিপল। আমাদের কলকাতার মানে রাজমিস্ত্রিরা তো সব মানে বিশাল বড় লোক। বা আমার ঘরে রং করতে আসা মিস্ত্রি, সে ফ্ল্যাট দেখলে অবাক হয়ে যাবে। বারাসাতে তার একটা ফ্ল্যাট, কলকাতায় ফ্ল্যাট বলেছিল, তো তাই জন্য আমি বলছি, মানে মনে পড়ছে বারাসাতেই ছিল। বারাসাত থেকে মিস্ত্রি আসতো কলকাতাতে রোজ কাজ করতে, কী ডিমান্ড, কী পয়সা তার। তো তারা ঘরে খাওয়া তো দূরের কথা, ঘরে খাবেও না তারা। হ্যাঁ, তো হ্যাঁ, মিস্ত্রি মানে হেড মিস্ত্রি আর কি। তার যারা লেবার তারা অবশ্য করে, যারা মানে কি বলে তাদের হেল্পার বলে বোধহয়, তারা চা ফা খায়। তো সেই চায়ের পয়সাটুকু আমরা দিয়ে দিই, সামনেই দোকান আছে ভাই, কিনে খাও। সম্ভব নাকি অতগুলো মিস্ত্রি চাক, আর এই কন্টেন্টের জন্য সেই দায়িত্ব নেবে, তারপরে পড়বে। তোমাকে বলতে হবে কেন? তোমার বরের হুঁশ থাকে না? তোমার বরের তোমার দিকে খেয়াল থাকে না? নাকি মাতব্বরটা তো তুমিই, অবশ্য খেয়াল থাকবে কি, তুমি তো মাতব্বর। হ্যাঁ, তো তোমার বর এইটুকু বলতে পারে না যে তুমি এতগুলো লোকে রান্না করো না, কন্টেন্টের জন্য রান্না করে বেশি ভালো সেজো না? তার উপর সব ঝামেলা রান্না, ওই ছ্যাঁকা ঠেকা রান্না করা নাকি খুব ঝামেলা, যা দেখছি। কোনো দিন করনি যে রান্না, সেই রান্না বাড়িতে লোক আসলে করে। যে রান্না তুমি পারো বাড়িতে লোকগুলোকে খাওয়ালে সেই রান্নাগুলো করবে, তা না মানে সবটাতে এর বাড়াবাড়ি, সবটাতে। তারপরে দেখা গেল এক ভদ্রমহিলা এসছে, ভুলেই তো গেলাম আমি সেই ভদ্রমহিলার কথা বলতে। তাকে চেনে না, তো তাকে নিয়ে বেশ অনেকটা কন্টেন্টই হয়ে গেল। তাকে খাওয়ালো দাওয়ালো, এবার আসলো ভদ্রমহিলা কিছু টাকা নেওয়ার জন্য, অসুস্থ বলেই, যেহেতু বড়লোক হিসেবে গ্রামে পরিচিত পায়, সেই জন্য বড়লোকভাবেই তো সবাই জানে, মানে কত বড়লোক বাথরুম গ্রামে কারুর নেই। অত বড় সুন্দর একটা ডগি এনেছিল, সেই ডগি গ্রামের আশেপাশে কারুর নেই। অত বড় গাড়ি ওদের গ্রামে কারুর নেই। তাহলে সেই গ্রামে তো মানে যথেষ্টরা বড়লোক, তাই না? তো সেই জন্য ওই বড়লোকের কাছে কিছু সাহায্য চাইতে আসলেও, কিন্তু বড়লোক এমনই বড়লোক, তারা আবার হাতে 1 পয়সাও ছিল না। কত টাকা দিত বলো তো? 5,000, 10,000, কত দিতে? ওই ভদ্রমহিলাকে কত টাকা দিতে একটু বলে দিও, নির্লজ্জ মিথ্যুবাদী, যে টাকা চেয়েছে, ওর বাবার কাছে ক্যাশ ছিল না। ভাবতে পারো, বাচ্চা কাচ্চা নিয়ে থাকে, বাড়িতে রং আনছে, এই আনছে, সে আনছে, 1 পয়সাও ক্যাশ ছিল না, ব্যাংকে যেতে হবে না এটিএমে যেতে হবে, তাই কালকে আসতে বলেছে। ঘরে কোথাও পয়সা থাকে না, ছোটো ছোটো বাচ্চা ঘরে। ভাবতে পারো, এটা সত্যি কথা বিশ্বাস হয় যে কত লাখ টাকা দিল এই সাহায্য চাইতে আসা ভদ্রমহিলাকে? এটা জানাবে, ভিডিও করে জানাবে। এটা আমরা জানতে চাই যে তুমি কত টাকা ব্যাংক থেকে তুলে এনাকে দিলে। ওই টাকা দেবো, ব্যাংক থেকে তুললাম, দুটো নিরামিষ খাবার খাইয়ে দিলাম, অবশ্য করে ওনার কাছে হয়তো এটাই অমৃত, কারণ উনি খুব নিডি, বোঝাই যাচ্ছে, না হলে টাকা নিতে আসবে কেন, অসুস্থ। তো এই টাকার ব্যাপারটা বলার জন্য লাস্টের পার্টটুকু জুড়ে দিলাম। তোমরা জানতে চাও ভিউয়ার্সরা যে তুমি কত টাকা দিয়েছো যেটা ব্যাংক থেকে তোমাকে তুলতে হবে? বুঝতে পেরেছো? এটুকুই বলার ভিডিওতে। এখন শেষ করছি ভিডিওটা, টাটা।